আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। জাকি ভাই আর আসসালামু কই আলাইকুম। সবাই? এই তো সবাই। ভালো আছেন আপনারা সবাই? জি স্যার। জি স্যার ভালো আছে, আপনি ভালো আছেন স্যার? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। এর আগে কি ক্লাস ছিল, এখন হলো? জি স্যার। হ্যাঁ এর আগে হলো, রবিউল স্যারের ক্লাস হলো। আচ্ছা, কয়জন ছিলেন? এই তিনজনই নাকি? আরো দুইজন মেয়ে ছিল কিন্তু ওনারা রত্নামণি দুইজন ছিলেন? রত্না আপা ছিল আর ওই যে ববি বরগুত্র। আপা। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। স্ক্রিন দেখতে পাচ্ছেন কি? স্যার স্ক্রিন আসছে না তো। আসছে না, তাই তো? না। এবার দেখা যায়? হ্যাঁ, দেখা যাচ্ছে। জি। আমরা 3 নাম্বার চ্যাপ্টার নিয়ে একটু কথা বলি। গতদিন যে ক্লাসটা নিয়েছি তার সাথে আপনার মোরালেস অনেক কথাবার্তা মিলে যাবে, স্লাইডও মিল হবে আর কি, বক্তব্য অনেকটা মিলে যাবে। জি। আমরা আজকে মূলত আপনার গত ক্লাসে যে বিষয়টা আলাপ করেছিলাম, যে স্টেপস অফ রিসার্চ ডিজাইন বলেছিলাম, আজকে আমাদের স্টেপস অফ রিসার্চ প্রপোজাল, এটা একটু গুরুত্বপূর্ণ বিষয়। বা এই টপিক্সটার উপরে আজকে যে 4টা আলোচ্য বিষয় আমরা রেখেছি, এর ভিতরে শেষের যে অংশটা আর কি, স্টেপস অফ রিসার্চ প্রপোজাল, গবেষণা প্রস্তাবনা কিভাবে লিখতে হবে, এটির উপর বেচ করে একটা হয়তো অ্যাসাইনমেন্ট থাকতে পারে। গতবার ছিল, তার আগেও ছিল। তা আমরা ওই জিনিসটা গতদিন আলোচনা করেছি, আজকে আবার দেখে নিব। তা আমরা প্রথমে দেখতে চাই যে রিসার্চ প্রপোজাল এটি আসলে কি। এটিকে আমরা বলছি যে গবেষণা প্রকল্পের যে ভবিষ্যৎ কার্যাবলী, এর যে নীল নকশা, বা ইংরেজিতে এটিকে আমরা বলি ব্লু প্রিন্ট, বা অনেক ক্ষেত্রে এটিকে আমরা মডেল বলতে পারি। অর্থাৎ মডেল জিনিসটা কি, আমরা বলি যে মডেল ইজ এ রিপ্রেজেন্টেশন অফ রিয়েলিটি। বাস্তব যে জিনিসটি হবে বা যেটি ঘটবে, তার যে আগাম চিন্তা ভাবনা, তার যে একটা ডিজাইন, ব্লু প্রিন্ট বলছে এটাকে, সেটাই হচ্ছে আপনার কি বলে যে গবেষণা প্রস্তাবনা। অর্থাৎ মডেল ইজ এ রিপ্রেজেন্টেশন অফ রিয়েলিটি। মডেল হচ্ছে কি বাস্তবকে রিপ্রেজেন্ট করবে, উপস্থাপন করবে, প্রেজেন্ট করবে। সে ফর এক্সাম্পল আমরা একটা বিল্ডিং করতে চাই, তো বিল্ডিং করতে হলে তার একটি আপনার মডেল দরকার আছে। সেই মডেল যেটি বা নীল নকশা যেটি, সেটিকেই বলছি আমরা আসলে যে গবেষণা প্রকল্পের যে নীল নকশা, সেটি হচ্ছে গবেষণা প্রস্তাবনা। অন্যভাবে যদি বলতে চাই যে আমরা গবেষণা কার্যক্রম সুসম্পন্ন করব, সেক্ষেত্রে বিভিন্ন ধাপ অনুসরণ করতে হবে, বিভিন্ন স্টেজ অনুসরণ করতে হবে। আর বিভিন্ন স্টেজে বা বিভিন্ন ধাপে আমরা বিভিন্ন ধরনের কর্মকাণ্ড পরিচালনা করি। এই কর্মকাণ্ডের যে অগ্রিম পরিকল্পনা, অ্যাডভান্স প্ল্যানিং, সেটিকেই বলা হচ্ছে গবেষণা প্রস্তাবনা। এখন বিষয়টিকে আমাদের জয়নুল আবেদিন গবেষণা কার্যক্রমে
যার অবদান অনেক বেশি বাংলাদেশের কনটেক্সটে। তিনি তার হ্যান্ডবুক অফ রিসার্চ একটি গ্রন্থ লিখেছেন। সেই গ্রন্থে বা পুস্তকে তিনি বলছেন যে রিসার্চ প্রপোজাল আসলে কিসের সাথে ডিলিং করে বা ডিলস করে। উনি বলছেন উইথ দ্য আইডিয়াজ অফ এ রিসার্চার, একজন গবেষকের যে আইডিয়া রয়েছে সে আইডিয়া কে উনি ডিল করেন রিসার্চ প্রপোজাল কি জন্য, অ্যাবাউট হোয়াট রিসার্চ হি ওয়ান্টস টু ডু, গবেষক কি বিষয়ে রিসার্চ করতে চান, হোয়াট অবজেক্টিভস, গবেষণার উদ্দেশ্য কি, এন্ড মেথোডোলজি হি হ্যাজ সেট ফর দ্য রিসার্চ, এবং গবেষণার জন্য তিনি কি কি পদ্ধতি ব্যবহার করেন বা সেট করেন, হাউ মাচ টাইম এন্ড রিসোর্সেস আর রিকোয়ার্ড টু কমপ্লিট দ্য রিসার্চ, এবং সেই গবেষণা কাজটি শেষ হতে কত সময় লাগবে এবং কি কি সম্পদ ব্যবহার করা হবে বা প্রয়োজন হবে, এই সবগুলাকে মিলিয়ে বলা হচ্ছে কি রিসার্চ প্রপোজাল। তাহলে গবেষণা প্রস্তাবনা কবে যোগ হয়েছেন? হ্যালো, কবে কি যুক্ত হতে পেরেছেন? জি স্যার। স্যার কবে যোগ হয়েছেন না? জি স্যার হ্যাঁ স্যার। জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন না? জি স্যার। আমরা আসলে বলতে চাচ্ছি যে জয়নুল আবেদিন যে সংজ্ঞাটি দিয়েছেন, সংজ্ঞার ভিতরে উনি বেশ কয়েকটি বিষয় এখানে কিন্তু এমফাসিস দিয়েছেন। তার মধ্যে হলো যে রিসার্চারের আইডিয়া কি, কি সংক্রান্ত আইডিয়া, না তো হোয়াট রিসার্চ হি ওয়ান্টস টু ডু, কি বিষয়ে তিনি গবেষণা করতে চান, হোয়াট অবজেক্টিভস এন্ড মেথোডোলজি হি হ্যাজ সেট ফর দ্য রিসার্চ, গবেষণার জন্য তিনি কি কি উদ্দেশ্য এবং পদ্ধতি সেট করেছেন, হাউ মাচ টাইম এন্ড রিসোর্সেস আর রিকোয়ার্ড, এবং গবেষণা কার্যক্রম সম্পন্ন করতে কত সময় লাগবে এবং কি কি ধরনের সংস্থান অর্থাৎ রিসোর্স বা সম্পদ সমূহের প্রয়োজন, এই সবগুলার যে একটি সেট, এই সবগুলাকে মিলেই তিনি বলছেন যে রিসার্চ প্রপোজাল বা গবেষণা প্রস্তাবনা। বিষয়টিকে বাংলা করলে এরকম দাঁড়ায় যে একজন গবেষক রিসার্চার কি গবেষণা করতে চান তার ধারণা শুরু, তিনি যে বিষয়ে গবেষণা করতে চান তার আইডিয়া, তিনি গবেষণার জন্য কি উদ্দেশ্যাবলী ও পদ্ধতি অনুসরণ করতে চান, অবজেক্টিভস এন্ড মেথোডোলজি, গবেষণাটি সম্পন্ন করতে কত সময়, হাউ মাচ টাইম এন্ড রিসোর্সেস আর রিকোয়ার্ড টু কমপ্লিট দ্য রিসার্চ, সেই রিসার্চটি কমপ্লিট করতে সম্পূর্ণ করতে কত সময় ও সম্পদের প্রয়োজন, এই সব কিছু মিলে এই সবগুলোকে একত্রে নিয়েই হচ্ছে আপনার গবেষণা প্রস্তাবনা। আর সংক্ষেপে আমরা যেটি বললাম যে গবেষণা প্রস্তাবনা হচ্ছে কি না, তো ভবিষ্যতে যে আমরা গবেষণা কার্যক্রম পরিচালনা করব তার নীল নকশা হচ্ছে গবেষণা প্রস্তাবনা। এখন এই নীল নকশার মধ্যে কি কি বিষয় থাকতে হবে, তা তো অবশ্যই আনুমানিক অর্থ থাকতে হবে, বাজেট থাকতে হবে, প্রয়োজনীয় সময় থাকতে হবে। এগুলো আপনাকে লিখিত আকারে মানে ব্ল্যাক এন্ড হোয়াইট লিখিত আকারে আপনার গবেষণা করার জন্য যার কাছে আপনি অনুমতি নেবেন, অর্থাৎ অনুমতি প্রদানকারী কর্তৃপক্ষ যারা রয়েছে, হায়ার অথরিটি যারা রয়েছে, তাদের কাছে যে প্রস্তাব উপস্থাপন করা হবে লিখিত আকারে, সেই লিখিত প্রস্তাবনাকেই আমরা বলছি গবেষণা প্রস্তাবনা। তাহলে গবেষণা প্রস্তাবনা কি বিষয়টি আমাদের দেখতে হবে, অনুধাবন করতে হবে ভালো করে। এই চ্যাপ্টারের নামই হচ্ছে রিসার্চ প্রপোজাল। এখন গবেষণা প্রস্তাবনা করার উদ্দেশ্য কি, উদ্দেশ্য যেগুলো রয়েছে আমরা পর্যায়ক্রমে দেখব। বেশ কয়েকটি উদ্দেশ্য রয়েছে। সেটি হলো যে আপনাকে যে গবেষণা প্রকল্পের আমরা গবেষণা প্রস্তাবনা তৈরি করব, সেই প্রকল্পের সেই প্রজেক্টের বিষয়বস্তু আপনাকে নির্ধারণ করতে হবে। তারপরে নির্ধারিত বিষয়বস্তুর জন্য আপনাকে প্রয়োজনীয় পরিকল্পনা সেট আপ করতে হবে এবং তা বাস্তবায়নের জন্য গবেষক
গবেষণা প্রস্তাবনা করে থাকে। তাহলে গবেষণা প্রস্তাবনার প্রথম উদ্দেশ্য হচ্ছে যে আমরা যে গবেষণা প্রজেক্টটি নিয়েছি তার বিষয়বস্তু নির্ধারণ করব, সেটা সম্পর্কে পরিকল্পনা করব এবং তা বাস্তবায়নের জন্য গবেষককে সাহায্য করবে কি না তো গবেষণা প্রস্তাব। দ্বিতীয় যে বিষয়টি হচ্ছে গবেষণা যে বিষয়টির উপর করব, যে প্রজেক্টের উপর করব আমরা, তার কিছু কোয়ালিটেটিভ দিক থাকবে এবং গবেষণার টাইটেল সম্পর্কে আপনাকে আগেই নির্ধারণ করে সেই অর্থ সাহায্যকারী যে প্রতিষ্ঠান থাকবে এবং যে কর্তৃপক্ষের আন্ডারে একজন গবেষক গবেষণা কার্যক্রম পরিচালনা করবে, সেই গবেষক সেই সাহায্যকারী কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে এবং গবেষণাতে অর্থ প্রদানকারী কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে গবেষণা প্রস্তাবনা অবশ্যই উপস্থাপন করতে হবে। তাহলে এটি হচ্ছে একটি গবেষণা প্রস্তাবনার উদ্দেশ্য। বিহিত যে গবেষণাটি নেওয়া হবে প্রকল্প, সেই প্রকল্পটির যৌক্তিকতা ও গ্রহণযোগ্যতা যাচাই করার জন্য গবেষণা প্রস্তাবনা লেখা হয় বা কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করা হয়। আমরা যে কোনো প্রজেক্টের উপরেই গবেষণা কার্যক্রম চালাতে পারি, কারণ আমাদের পরিচালিত প্রজেক্ট বা একজন গবেষক যে প্রজেক্টের উপর গবেষণা পরিচালনা করবে তার যৌক্তিকতা, তার রেশনালিটি এবং অ্যাকসেপ্টেবিলিটি অবশ্যই এটি সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে বা প্রাতিষ্ঠানিকভাবে অবশ্যই থাকতে হবে। তা না হলে এটি গবেষণার বিষয়বস্তু হতে পারে না। অন্য যে উদ্দেশ্যগুলো রয়েছে আমাদের, আমরা যে গবেষণার সংশ্লিষ্ট যে বিষয়টি নিলাম তার উপরে আপনাকে লিটারেচার রিভিউ করতে হবে, সাহিত্যকর্ম পর্যালোচনা করতে হবে এবং বিবেচনাপূর্বক গবেষণা বিষয়ের উপর নতুন ও গুরুত্বপূর্ণ জ্ঞান ভিত্তিক তথ্য ও ধারণা বর্ণনা করা বা উপস্থাপন করতে হবে। অর্থাৎ আমরা গতদিন যেমন বলেছিলাম গত ক্লাসে যে টেক্সটাইল মিলসে ফিমেল ওয়ার্কারদের আর্থসামাজিক অবস্থার উপর যদি আমরা গবেষণা কার্যক্রম পরিচালনা করি, তাহলে তার বিপরীতে যে গবেষণা প্রস্তাবনা কর্তৃপক্ষের কাছে আমরা উপস্থাপন করব, উপস্থাপন করলে ওই ফিমেল ওয়ার্কার রিলেটেড কতগুলো গবেষণা হয়েছে এ পর্যন্ত তার উপর কিন্তু আপনাকে পর্যালোচনা করতে হবে, যেটাকে আমরা বলছি সাহিত্যকর্ম পর্যালোচনা, লিটারেচার রিভিউ। এবং সেখান থেকে আমাদের জ্ঞান সংগ্রহ করে এবং সেই গবেষণার কি কি ত্রুটি রয়েছে, রিকমেন্ডেশন কি কি ছিল, সেগুলো আপনাকে আলাপ আলোচনা করে কর্তৃপক্ষের কাছে এরকম সিদ্ধান্ত আকারে উপস্থাপন করতে হবে যে না, আগের গবেষণাগুলো এগুলো ঘাটতি ছিল বা ভুল ছিল, কাজে আমরা নতুন করে এটি আবার গবেষণা করতে পারি। সে বিষয়গুলো গবেষণা প্রস্তাবনায় আপনাকে লিপিবদ্ধ করতে হবে। পঞ্চম যেটি উদ্দেশ্য সেটি হলো যে গবেষণা প্রকল্প ও প্রশ্নাবলী পরীক্ষার জন্য ব্যবহৃত কৌশল সমূহ, পদ্ধতি সমূহ নির্ধারণ করতে হবে। অর্থাৎ আমরা যে প্রজেক্টের উপর গবেষণা করব এবং তার জন্য যে কিছু প্রশ্ন সেট করেছি, কোশ্চেনিয়ার, সেগুলো আমরা কি পদ্ধতিতে ব্যবহার করব বা কি টেকনিকে ব্যবহার করব, সেই টেকনিক এবং পদ্ধতি সমূহ কি হবে সেটিও গবেষণা প্রস্তাবনায় আগে থেকে উল্লেখ করতে হবে। এরপরে যেটি রয়েছে যে গবেষণা পদ্ধতির যে নৈতিক দিক রয়েছে, যেটি আইনগতভাবে সঠিক কিনা, এটি লিগ্যালিটি আছে কিনা বা এই পদ্ধতিগুলো প্রয়োগ করা যায় কিনা, সে ব্যাখ্যাও কিন্তু আপনাকে গবেষণা প্রস্তাবনায় লিপিবদ্ধ করতে হবে। সর্বশেষ যে উদ্দেশ্যটি রয়েছে সেটি হলো ইম্পর্টেন্ট, সব থেকে যেটি 8 নম্বরে আমরা বলবো, সেটি হলো যে গবেষণা কার্য বা গবেষণা প্রকল্প পরিচালনা করতে হলে অর্থের প্রয়োজন আছে এবং এই কাজে অর্থ প্রদানকারী কর্তৃপক্ষ আছে এবং অন্যান্য কর্মে যে সাহায্য প্রদানকারী যারা কর্তৃপক্ষ রয়েছে তাদেরকে যৌক্তিক কারণ তুলে ধরতে হবে এবং আগে থেকে অবহিত করতে হবে যে আমরা এই প্রকল্পের উপর গবেষণা করছি। কাজেই গবেষণা প্রস্তাবনায় তাদের কাছে অত্যন্ত সহজ এবং প্রাঞ্জল ভাষায় আপনাকে গবেষণা কর্মের
উদ্দেশ্য কারণ এই গবেষণা প্রস্তাবনায় পূর্বেই উল্লেখ করতে হবে বা কর্তৃপক্ষকে অবহিত করতে হবে। তাহলে আমরা গবেষণা প্রস্তাবনার কি কি উদ্দেশ্য রয়েছে সেগুলো দেখলাম বা বুঝতে পারলাম। এ পর্যায়ে আমরা যেটা দেখবো, তবে জি স্যার। বা যা কি আছেন আপনারা উদ্দেশ্যগুলো কি শুনলেন বা বুঝতে পারলেন? জি স্যার। স্যার শুনেছি স্যার। মূল ফোকাসটা হবে আমাদের এরকম যে আপনার যে প্রজেক্ট নিয়ে আমরা গবেষণা করব সেই প্রজেক্টটা আপনার প্রতিষ্ঠানের জন্য যদি করি তাহলে আলটিমেটলি সে ফর এক্সাম্পল XYZ একটি প্রতিষ্ঠানের জন্য যদি আমরা করি তাহলে ওই প্রতিষ্ঠানের জন্য এটি কতটুকু যৌক্তিক হবে বা কতটুকু ভাইয়েবল হবে। তো ওই প্রতিষ্ঠানের যদি এটি উপকারে আসে তাহলে অন্যান্য প্রতিষ্ঠান যেগুলো আছে তারাও সেটি ব্যবহার করতে পারে। সেদিক থেকে তাহলে রাষ্ট্র উপকৃত হবে, দেশ উপকৃত হবে, পার্টিকুলারলি ওই প্রতিষ্ঠান উপকৃত হবে। এবং আপনাকে গবেষণা কাজে যে বা যারা সাহায্য করছে এবং যে কর্তৃপক্ষ অর্থ প্রদান করছে এই সব বিষয়গুলো আপনার আগে থেকেই গবেষণা প্রস্তাবনা আকারে সেই হায়ার অথরিটির কাছে আমাদের কিন্তু উপস্থাপন করতে হবে। এটাই ছিল আসলে মূল ফোকাস সেই গবেষণা প্রস্তাবনার উদ্দেশ্যের মধ্যে। এখন আমরা যদি এর গুরুত্ব দেখি যে গবেষণা প্রস্তাবনার গুরুত্ব আছে কিনা, তো অবশ্যই এর গুরুত্ব আছে। আমরা এর গুরুত্বকে, ইম্পর্টেন্স কে দুটো দৃষ্টিকোণ থেকে ভাগ করেছি। একটা হলো যে গবেষকের দৃষ্টিকোণ থেকে গবেষণা প্রস্তাবনার গুরুত্ব, আর একটি গুরুত্ব হচ্ছে পৃষ্ঠপোষক যারা রয়েছে, যারা এই গবেষণা কার্যক্রমটি পরিচালনা করছেন তাদের দৃষ্টিকোণ থেকে যদি আমরা দেখি তাহলে গবেষণা প্রস্তাবের গুরুত্ব, অর্থাৎ গবেষণা প্রস্তাবনার গুরুত্বকে আমরা দুটি ভিউ পয়েন্ট থেকে দেখবো। একটি হলো রিসার্চারের ভিউ পয়েন্ট থেকে আর একটা হচ্ছে পৃষ্ঠপোষকের দৃষ্টিকোণ থেকে। তো গবেষকের দৃষ্টিকোণ থেকে যখন আমরা গবেষণা প্রস্তাবনার গুরুত্ব দেখবো, এর প্রথমেই রয়েছে আপনার অগ্রিম পরিকল্পনা। আমরা সংজ্ঞার ভিতরেই বলেছি যে গবেষণা কার্যক্রম পরিচালনার জন্য যে অগ্রিম পরিকল্পনা করা হয়, অ্যাডভান্স প্ল্যানিং করি আমরা, সেটাকেই বলেছি আমরা গবেষণা প্রস্তাবনা। তাহলে অন্যভাবে যদি আমরা বলি বিষয়টিকে ঘুরিয়ে, গবেষণা প্রস্তাব কি? গবেষণা প্রস্তাব যেহেতু গবেষণা কার্যক্রমের পূর্ব পরিকল্পনা ও রূপরেখা, আউটলাইন যেটিকে বলি আমরা রূপরেখা, তাই গবেষক অতি সহজে গবেষণার সকল কাজ করতে পারে। কারণ কি, আমার পরিকল্পনা যদি আগে করা থাকে, অ্যাডভান্স পরিকল্পনা, তাহলে আমরা নর্মালি ম্যানেজমেন্টের ভাষায় বলি যে পরিকল্পনা যদি সঠিকভাবে করা থাকে তাহলে কাজটি কিন্তু অর্ধেক কমপ্লিট হয়ে যায়। অর্থাৎ পরিকল্পনার উপরই অর্ধেক কাজ নির্ভর করে, বাকিটা আমরা তখন এক্সিকিউশন করি। তাই অগ্রিম পরিকল্পনা হিসেবে গবেষণা প্রস্তাবনার গুরুত্ব অপরিসীম বা গুরুত্ব অনেক বেশি। গবেষকের দৃষ্টিকোণ থেকে দ্বিতীয় যে উদ্দেশ্য রয়েছে সেটি হলো ডিটারমিনিং অবজেক্টিভ। আমরা এর আগে বলেছি যে অবজেক্টিভ আপনাকে আগেই নির্ধারণ করে নিতে হবে, কারণ উদ্দেশ্য যদি আমাদের সঠিক না হয়, উদ্দেশ্য যদি আমরা সঠিকভাবে ডিটারমিনেশন করতে না পারি, সেট আপ করতে না পারি, তাহলে গবেষণা কার্যক্রম অ্যাজ ওয়েল অ্যাজ প্রতিষ্ঠানের যে উদ্দেশ্য দুটোই কিন্তু ব্যর্থতায় পর্যবসিত। কাজেই গবেষণা প্রস্তাব যখন আমরা হায়ার অথরিটির কাছে উপস্থাপন করব তখনই কিন্তু আমরা গবেষণার উদ্দেশ্য কি সেটি কিন্তু আমরা সুস্পষ্ট আকারে স্পেসিফিক ভাবে আমরা উল্লেখ করে দিই। কাজেই রিসার্চার যখন তার গবেষণা প্রস্তাব প্রস্তুত করেন, সেই প্রস্তুতকৃত গবেষণা প্রস্তাব দ্বারা তিনি অতি সহজে গবেষণার যৌক্তিকতা, গবেষণার সঠিকতা, গবেষণার অ্যাকসেপ্টেবিলিটি, গবেষণার রিলায়েবিলিটি তিনি কিন্তু উপস্থাপন করে থাকেন। কাজেই উদ্দেশ্য নির্ধারণের কারণ হচ্ছে এগুলো। দ্বিতীয় যে বিষয়টি আপনার গবেষকের দৃষ্টিকোণ থেকে গুরুত্বপূর্ণ সেটি হলো যে পারমিশন, অর্থাৎ অনুমোদন লাভ। আমরা আগেই বলেছি যে সামাজিক গবেষণা প্রস্তাব বা ব্যবসায়িক গবেষণা প্রস্তাব যেটি হোক না কেন, এটি
গবেষণা কমিটি যারা রয়েছে বা বোর্ড যারা রয়েছে বা হায়ার অথরিটি যারা রয়েছে তাদের কাছে আপনাকে লিখিত আকারে উপস্থাপন করতে হবে। তারপরে এটির এগেনস্টে মিটিং হবে এবং মিটিং এ অনুমোদন হবে। কাজেই পৃষ্ঠপোষকের কাছ থেকে গবেষণা কার্য অনুমোদনের জন্য গবেষণা প্রস্তাবের গুরুত্ব অপরিসীম। তাহলে গবেষণা প্রস্তাবের গুরুত্ব আপনার রিসার্চারের ভিউ পয়েন্ট থেকে যখন দেখবো তখন এখানে তিনটি বিষয় আমরা গুরুত্ব সহকারে বিবেচনা করবো। একটি হলো অগ্রিম পরিকল্পনা, দ্বিতীয়টি হলো উদ্দেশ্য নির্ধারণ, আর 3 নম্বর বিষয়টি হচ্ছে গবেষণা যে কমিটি রয়েছে বা বোর্ড যারা রয়েছে তারা অবশ্যই আমাদেরকে পারমিশন দিবেন। পারমিশন পাওয়ার বিষয়টিও হচ্ছে গবেষণা প্রস্তাবনার অন্যতম গুরুত্ব গবেষকের ভিউ পয়েন্ট থেকে। বোঝা গেল কি প্লিজ? জি স্যার। আচ্ছা, এখন কর্তৃপক্ষ যারা রয়েছে, ফর এক্সাম্পল আপনারা যারা রাজশাহী ইউনিভার্সিটি স্টুডেন্ট, এখানে যে গবেষণা কার্যক্রম পরিচালিত হয় এখানে বিভিন্ন যে পৃষ্ঠপোষক পক্ষ যারা রয়েছে বা প্রতিষ্ঠান কর্তৃপক্ষ যারা রয়েছে, যেমন আইইআর গবেষণা কার্যক্রম পরিচালনা করে, আইবিএস গবেষণা কার্যক্রম পরিচালনা করে, আপনার কমার্স ফ্যাকাল্টির জন্য যে আইবিএ রয়েছে তারা গবেষণা কার্যক্রম পরিচালনা করে। ইনাদের ভিউ পয়েন্ট থেকে যদি আমরা বিবেচনা করি যে তাহলে গবেষণা প্রস্তাবের গুরুত্ব কি, তো ইনাদের ভিউ পয়েন্ট থেকে হচ্ছে কি উপযুক্ত গবেষক নির্বাচন, অর্থাৎ সিলেক্টিং দ্য অ্যাপ্রোপ্রিয়েট রিসার্চার। তাহলে এই প্রতিষ্ঠানগুলো কি করবে, পৃষ্ঠপোষক যারা রয়েছে তাদের টার্গেট হলো, তাদের মূল ফোকাস হলো যে উপযুক্ত রিসার্চার নির্বাচন করা, সিলেকশন দেয়া। এখন গবেষণা প্রস্তাবনা যখন আপনি সাবমিট করবেন কর্তৃপক্ষের কাছে, কর্তৃপক্ষ কিন্তু গবেষণা প্রস্তাবনা দেখেই সিদ্ধান্ত নিতে পারবে বা বুঝতে পারবে যে XYZ রিসার্চ প্রপোজাল ভালো লিখেছে বা একটি ভালো বিষয়ের উপর কাজ করতে চায়, কাজে তাকে আমরা অনুমতি দিতে পারি। তাই গবেষক নির্বাচনের জন্য গবেষণা প্রস্তাবের গুরুত্ব কিন্তু অপরিসীম। অর্থাৎ রিসার্চ প্রপোজালটা যেহেতু আমরা সংক্ষিপ্ত আকারে 8-10 পেজে একটি রিসার্চ কার্যক্রম কতটা ব্যাপক হবে সেটাকে আমরা ইন এ নাটসেল সংক্ষেপে যখন গবেষণা প্রপোজাল আকারে প্রেজেন্ট করব, তখন কর্তৃপক্ষ সেটি ওই 3-4 পেজ পড়েই কিন্তু সিদ্ধান্ত নিতে পারবে যে না XYZ একজন ভালো রিসার্চার হতে পারে, অথবা তার রিসার্চের যে টাইটেলটি রয়েছে এটি একটি ভালো টাইটেল, কাজেই তাকে তারা নির্বাচন করতে পারে। সেদিক থেকে গবেষণা প্রস্তাবনার গুরুত্ব কিন্তু অত্যন্ত বেশি। দ্বিতীয় যে বিষয়টি পৃষ্ঠপোষকরা চিন্তা ভাবনা করে থাকেন সেটি হলো যে গবেষণার যৌক্তিকতা মূল্যায়ন করেন, তারা ইভালুয়েট করেন যে গবেষণা প্রস্তাবে যে বিষয়টির উপর, অর্থাৎ যে গবেষণা সমস্যাটির উপরে বর্ণনা দেওয়া হয়েছে সেখানে কি কি পদ্ধতি ব্যবহার করা হবে বা কি কি ধরনের সাহিত্য পর্যালোচনা করা হয়েছে, সব বিষয়গুলো কিন্তু উল্লেখ থাকে। তখন অনুমোদন প্রদানকারী যে কর্তৃপক্ষ রয়েছে অর্থাৎ পৃষ্ঠপোষক পক্ষ যারা রয়েছে তারা কিন্তু এই গবেষণা প্রস্তাব এবং রিসার্চারের সাহিত্য পর্যালোচনা দেখে সুনির্দিষ্ট গবেষণা জ্ঞানের ঘাটতি কি রয়েছে চিহ্নিত করতে পারে, দিয়ে তারা সিদ্ধান্তে উপনীত হবেন যে না ইয়েস এই বিষয়টির উপর গবেষণা কার্যক্রম পরিচালিত হতে পারে বা পরিচালনা করলে দেশ, সমাজ, রাষ্ট্র, প্রতিষ্ঠান সবাই উপকৃত হবে। কাজেই সেই ভিউ পয়েন্ট থেকে পৃষ্ঠপোষকরা গবেষণা প্রস্তাবনা প্রত্যাশা করে থাকেন এবং অবশ্যই অবশ্যই আপনাকে গবেষণা প্রস্তাবনা অত্যন্ত স্ট্যান্ডার্ড ফরম্যাটে আপনাকে উপস্থাপন করতে হবে। আরেকটি বিষয় গবেষকরা বিবেচনা করে থাকে যে গবেষণা কার্য পরিচালনার জন্য কিন্তু অর্থের প্রয়োজন। আমরা নরমালি বলে থাকি যে মানি ইজ দ্য লাইফ ব্লাড অফ এ বিজনেস। মানিকে বলছি আমরা ব্যবসায়ের প্রাণ শক্তি বা সঞ্জীবনী শক্তি। অনুরূপ ভাবে আপনারা বলতে পারেন যে কোনো ধরনের গবেষণা কার্যক্রম পরিচালনা করতে হলে অবশ্যই ফান্ডিং এর প্রয়োজন আছে এবং এটি যথেষ্ট পরিমাণে রিকোয়ার্ড যে অ্যামাউন্ট প্রয়োজনের তার থেকে বেশি ফান্ডিং করা প্রয়োজন। আর এই অর্থের যোগান দিবে কে? পৃষ্ঠপোষক।
কাজেই গবেষণা প্রস্তাবনা যখন রিসার্চার উপস্থাপন করবেন তখন সেখানে অবশ্যই প্রয়োজনীয় অর্থের বাজেট দেওয়া থাকবে। তাহলে বাজেট দেখে কিন্তু আপনার অনুমোদন প্রদানকারী কর্তৃপক্ষ বা পৃষ্ঠপোষক কর্তৃপক্ষ যারা রয়েছেন তারা কিন্তু অনুমতি দিয়ে থাকবেন। সেই জন্য গবেষণা প্রস্তাবে বা গবেষণা প্রস্তাবনায় বাজেট উপস্থাপনের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই দৃষ্টিকোণ থেকে আমরা বলবো যে পৃষ্ঠপোষকের নিকট গবেষণা প্রস্তাবনার গুরুত্ব অপরিসীম। তাহলে আমরা যদি পরীক্ষায় থাকে আপনাদের যে গবেষণা প্রস্তাবনার গুরুত্ব আলোচনা করুন, তখন আমরা কিন্তু দুটো ভিউ পয়েন্ট থেকে আলোচনা করতে পারি। যাকে শুনতে পাচ্ছেন? জি স্যার। স্যার গবেষণা প্রস্তাবনা আগে না গবেষণা আগে? প্রস্তাবনায় জি মনে হয় স্যার। বলেন। আমি বলছি স্যার, সরি স্যার, আমি বলছি স্যার গবেষণা প্রস্তাবনা আগে না গবেষণা আগে? আগে তো মনে হয় গবেষণা প্রস্তাবনা, না স্যার? আগে আমাদের সিদ্ধান্ত নিতে হবে যে আমরা গবেষণা সমস্যা আগে নির্ধারণ করব, যে কোন বিষয়ের উপর গবেষণা করব। কেমন? জি স্যার। তাহলে আপনার সব আগে আপনাকে নির্ধারণ করতে হবে স্টেটমেন্ট অফ দ্য প্রবলেম, মানে সমস্যা আগে আপনাকে নির্ধারণ করতে হবে যে সেই সমস্যার উপরে আপনি কিভাবে কাজ করবেন, তার উপরে আপনাকে রিসার্চ প্রপোজাল দিতে হবে কর্তৃপক্ষের কাছে। রিসার্চ প্রপোজাল যখন অ্যাপ্রুভ হবে তারপরে তখন আপনি মূল গবেষণায় নামবেন। তাহলে প্রথমে হচ্ছে আপনার গবেষণার টাইটেল নির্ধারণ করা, আগে সমস্যা নির্ধারণ, তারপরে আমরা রিসার্চার হিসাবে গবেষণা প্রস্তাবনা দিব কর্তৃপক্ষের কাছে। কর্তৃপক্ষ অনুমতি দিলে, ফান্ডিং এর ব্যবস্থা হলে তারপরে তখন আমরা কোশ্চেনিয়ার তৈরি করে মাঠে নেমে পড়বো যে গবেষণা কার্যক্রম চালাবো। ঠিক আছে? জি স্যার। এখন আজকে আলোচনা আমাদের সর্বশেষ যে বিষয়টি, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কতদিন যদিও আমরা অন্য ফরম্যাটে দেখেছি, আজকেও দেখবো এটি, যে গবেষণা প্রস্তাবনা রিসার্চ প্রপোজাল যখন আপনি লিখে জমা দিবেন কর্তৃপক্ষের কাছে, তখন সেই রিসার্চ প্রপোজালে কি কি স্টেপ থাকতে হবে বা কি কি ধাপ থাকতে হবে। প্রথমে দেখেন, আমরা গবেষণা প্রস্তাবনা যখন লিখিত আকারে উপস্থাপন করব তখন এটা একটা সামগ্রিক বিষয়, ওভারঅল বিষয়। এখানে সুনির্দিষ্ট কাঠামো এবং পর্যায়ক্রমিক কতগুলো ধাপ অনুসরণ করে আপনাকে একটি গবেষণা প্রস্তাবনা তৈরি করে পৃষ্ঠপোষক যারা রয়েছে তাদের কাছে জমা দিতে হবে। সেখানে কি কি থাকবে? গবেষণার বিষয় থাকবে, কোন ধরনের সমস্যা নিয়ে কাজ করছি সেটা থাকবে, আর পৃষ্ঠপোষক তখন এগুলোর উপর নির্ভর করে গবেষণা পৃষ্ঠপোষকও কেমন, আপনি কার আন্ডারে গবেষণা করছেন, এই বিষয়গুলোর উপর কিন্তু গবেষণা প্রস্তাবনের ধাপ নির্ধারিত হবে। কমপক্ষে আমরা দেখব যে একটা উত্তম গবেষণা প্রপোজাল যদি তৈরি করতে চাই আমরা, তাহলে কমপক্ষে আপনাকে 10টি ধাপ অনুসরণ করতে হবে। সমস্যার ধরন যদি জটিল হয়, গবেষণার বিষয় যদি আপনার জটিল হয়, পৃষ্ঠপোষকও যদি আপনার অত্যন্ত ইফেক্টিভ হয় বা তারা খুঁতখুঁতে টাইপের হয়, সেক্ষেত্রে আপনাকে মাথায় রাখতে হবে যে ধাপ কিন্তু আরো বেশি হতে পারে। আবার সমস্যার প্রকৃতি যদি আপনার ফেভারে থাকে, গবেষণার বিষয় যদি ফেভারে থাকে, তাহলে সেক্ষেত্রে হয়তো ধাপ কমও হতে পারে। সবকিছু মিলিয়ে একটি এরকম সিদ্ধান্তে আসা গেছে যে একটা উত্তম গবেষণা প্রপোজাল আমরা যদি সাবমিট করি বা লিখতে চাই, তাহলে কমপক্ষে 10টি বিষয় বা 10টি ধাপ আপনাকে অনুসরণ করতে হবে। সেই ধাপগুলো কি আমরা পর্যায়ক্রমে দেখি, কতদিন দেখেছি এজন্য আমরা সংক্ষেপে আলাপ করব। প্রথমেই বলা হচ্ছে আপনাকে টাইটেল নির্ধারণ করতে হবে, শিরোনাম। এবং এমন একটি শিরোনাম আমরা নিব গবেষণার জন্য, শিরোনাম দেখেই আপনার কর্তৃপক্ষ যাতে বুঝতে পারে যে এই বিষয়ের উপর কাজ হচ্ছে। কাজে শিরোনামটি সংক্ষিপ্ত হতে হবে, শিরোনামটি সহজবোধ্য হতে হবে, শিরোনামটি সুস্পষ্ট হতে হবে।
আমরা আর 10 মিনিট আছে, 10 মিনিট পর লাইন কেটে যাবে, যদি শেষ না হয় তাহলে আবার যোগ হবো, কেমন? তাহলে আপনাকে যে গবেষণা কার্যক্রম আমরা চালাবো তার শিরোনাম সবার আগে আপনাকে ঠিক করে নিতে হবে, এবং অত্যন্ত সহজ সরল ও প্রাঞ্জল ভাষায়। ততদিন আমরা বলেছি শিরোনামে যেগুলো আমাদের প্রত্যয় থাকবে সে প্রত্যয়গুলো আমাদের কিন্তু সংজ্ঞায়ন করতে হবে। বুঝতে পারছেন নাকি? কে কি বলছেন প্লিজ? জি স্যার, বুঝতে পারছি। দ্বিতীয় যে বিষয়টি আমরা গতদিন বলেছি, আজকেও বললাম, যে স্টেটমেন্ট অফ দ্য প্রবলেম, সমস্যার বিবৃতি দিতে হবে আপনাকে। গবেষণা প্রস্তাবে আমরা যে সমস্যাটা নিলাম সেই সমস্যাটার ব্যাখ্যা বিশ্লেষণ, সমস্যা কিভাবে চিহ্নিত করলাম সেটি অবশ্যই গবেষণা প্রস্তাবে উল্লেখ থাকতে হবে, যেটা দেখে পৃষ্ঠপোষক খুব তাড়াতাড়ি আপনার গবেষণা প্রস্তাব রিড করার পর উনি আগ্রহী হবেন যে না, এটি একটি নতুন সমস্যা বা এই সমস্যাটার উপর কাজ করা যেতে পারে, অথবা গবেষক যেভাবে গবেষণা প্রস্তাবনায় উপস্থাপন করেছে তা দেখে মনে হবে পৃষ্ঠপোষকের যে না, একটি ভালো সমস্যা নিয়ে একজন গবেষক কাজ করতে চায়, কাজেই তাকে অনুমতি দিতে আমরা পারি বা দেওয়ার প্রয়োজন আছে। এটি সমস্যা বিবৃতিতে আমাদের উল্লেখ করতে হবে। 3 নম্বর যে বিষয়টি হলো যে গবেষণা প্রস্তাবনার তৃতীয় যেটি ধাপ, সেটি হলো গবেষণার উদ্দেশ্য আপনাকে সুস্পষ্টভাবে গবেষণা প্রস্তাবনায় উল্লেখ করতে হবে পরিষ্কারভাবে, এবং মেন উদ্দেশ্য কি, এবং এই মূল উদ্দেশ্যের থেকে আপনার ছোট ছোট উদ্দেশ্য মানে অক্সিলারি অবজেক্টিভস আপনার, বা আমরা অনেক সময় বলি যে মূল উদ্দেশ্য একটি থাকে আর একাধিক সাব উদ্দেশ্য থাকে, সেই উদ্দেশ্যগুলো ক্ষুদ্র ক্ষুদ্র হলেও সেগুলো আপনাকে কিন্তু গবেষণা প্রস্তাবনায় উপস্থাপন করতে হবে, এবং উদ্দেশ্যগুলো আপনার মাথায় রাখতে হবে যেগুলোকে অর্জন করা যাবে কিনা, অ্যাচিভ করা যাবে কিনা, এবং অ্যাচিভ করার পরে সেটা পরিমাপযোগ্য হবে কিনা, অর্থাৎ পরিমাপযোগ্য বলতে মিজারেবল হবে কিনা, রিয়ালিস্টিক হবে কিনা, অর্থাৎ বাস্তব সমাজ জীবনের সাথে উপকারে আসবে কিনা, এবং এটি অর্জনযোগ্য হবে কিনা। আমরা আগেই বলেছি যে অবজেক্টিভস অর গোলস শুড বি স্মার্ট। অবজেক্টিভ বা গোলস, লক্ষ্য যেটা বলি না কেন, এটি স্মার্ট হতে হবে। স্মার্ট কে আমরা কিন্তু ভেঙেছি বা ইলাবোরেশন করেছি, মনে আছে আপনাদের? না স্যার। স্মার্ট যে আমরা একটি শব্দ, এখানে কিন্তু 5টি লেটার আছে, SMART, 5টি লেটার আছে। এই লেটার 5টি দিয়ে আমরা বুঝি যে S ফর স্পেসিফিক, অর্থাৎ উদ্দেশ্য আপনার সুনির্দিষ্ট হতে হবে। M ফর বলেছি আমরা মিজারেবল, যেটি এখানে বাংলায় বলা হচ্ছে পরিমাপযোগ্য হতে হবে। A ফর হচ্ছে অ্যাকুরেট বা অ্যাপ্রোপ্রিয়েট বা অ্যাটেইনেবল, এখানে আমরা অ্যাটেইনেবল বলতে পারি যে অর্জনযোগ্য হতে হবে। আর ফর বলেছি আমরা রিয়ালিস্টিক হতে হবে, অর্থাৎ বাস্তবসম্মত হতে হবে। আর টিতে বলা হয় আপনার টাইম রিলেটেড বা টাইম বাউন্ড, অর্থাৎ এটি আপনি কত সময়ের মধ্যে কাজটি শেষ করবেন, গবেষণাটি করবেন, সেটির কিন্তু উল্লেখ থাকতে হবে। এই জন্য বলা হয় যে অবজেক্টিভস শুড বি স্মার্ট, অবজেক্টিভ স্মার্ট হওয়া উচিত। আপনার ফর এক্সাম্পল পাবনায় যে স্কয়ার ফার্মাসিউটিক্যালস রয়েছে বা স্কয়ার যে প্রতিষ্ঠান রয়েছে, তারা যদি বলে যে আগামী বছর উৎপাদন বাড়াবো, তাহলে এটি হবে কিন্তু লক্ষ্য, তাদের লক্ষ্য হলো কি উৎপাদন বাড়ানো। কিন্তু যদি বলে তারা যে আগামী বছর 10% উৎপাদন বাড়াবো, তাহলে এটি হলো কিন্তু আপনার অবজেক্টিভস, মানে সুনির্দিষ্ট করে দিল। তাহলে এস ফর আমরা বললাম কি সুনির্দিষ্ট, তাহলে 10% স্পেসিফিক হয়ে গেল। পরিমাপযোগ্য, পরিমাপযোগ্য কি বছর শেষে আপনি মাপবেন যে তার যদি বেজ হয় কথার কথা যে সে 100টি মনে করেন 100 ধরনের আইটেম তৈরি করে, তারা যদি সিদ্ধান্ত নেয় যে আগামী বছর 110 রকমের আইটেম তৈরি করব, বছর শেষে আপনি দেখতে পারবেন যে 110 রকম করেছে না 9 রকম করেছে, এটি হলো পরিমাপযোগ্য। এবং আমরা যদি বলি যে কারো উৎপাদন কথার কথা 100টি বাল্ব, সে যদি বলে আগামী বছর 10% বাড়াবো, তাহলে এটাকে বলা হচ্ছে রিয়ালিস্টিক, বাস্তবসম্মত, 10% বাড়াতে পারে। কিন্তু যার উৎপাদন ক্ষমতা এখন 100, সে যদি বলে যে আগামী বছর আমরা উৎপাদন 500 ইউনিট করব, তাহলে এটাকে আমরা নরমালি মানে রিয়ালিস্টিক ধরি না, বাস্তবসম্মত না। তার যার ক্যাপাসিটি 100টা বাল্ব তৈরি করা,
সে আগামী বছর 500টা করবে, এটা কিন্তু তার জন্য আহ, মানে আনরিয়ালিস্টিক হয়ে যেতে পারে। কেমন? এর জন্য বাস্তবসম্মত হতে হবে। আর আপনার হচ্ছে কি যে আমরা এফআর বলেছি অ্যাটেনেবল বা অ্যাচিভেবল। তো নর্মালি আমরা ধরে নিই যে 100 যে উৎপাদন করে সে কিন্তু 110টা করতে পারে। তার যদি লেবার কিছু বাড়িয়ে দিল, ফিনান্স কিছু বাড়িয়ে দিল, তাহলে হয়তো হতে পারে, এটা অ্যাটেনেবল হতে পারে। আর টি ফর আমরা বলেছি টাইম বাউন্ড, এটি একটি নির্দিষ্ট সময়ের মধ্যে আপনাকে কমপ্লিট করতে হবে। কি আমরা বলেছি যে জানুয়ারি টু ডিসেম্বর, 1 বছরের মধ্যে। এই স্মার্ট শব্দটি এটি আমরা ব্যক্তিগতভাবে ম্যানেজমেন্টের লোকজন বলে থাকি, যেটি আপনার ব্যক্তিগত জীবনে, রাষ্ট্রীয় সমাজ জীবনে সব জায়গায় যদি এই 5টি বৈশিষ্ট্য আপনি বা ক্যারেক্টারিস্টিক্স ফলো করেন, তাহলে আপনি আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবেন বা পৌঁছতে সম্মত হবেন। তো গবেষণার উদ্দেশ্য যখন হবে, এই বিষয়গুলো কিন্তু আপনাকে গবেষণা প্রস্তাবনায় উল্লেখ করতে হবে। এগুলো দেখে কিন্তু পৃষ্ঠপোষক বা গবেষণা পরিচালনাকারী কর্তৃপক্ষ যারা রয়েছে তারা কিন্তু সিদ্ধান্তে উপনীত হবেন যে এই বিষয়ের উপর গবেষণা কার্যক্রম চালানো যেতে পারে। তাহলে কি 3 নম্বর পয়েন্টটি ক্লিয়ার হলো কিনা বলেন প্লিজ? গবেষণার উদ্দেশ্য। হয়েছে স্যার। জি। এরপরে গবেষণা প্রস্তাবনায় 4 নম্বর যে বিষয়টি থাকবে ধাপ, সেটি হলো সাহিত্য পর্যালোচনা, লিটারেচার রিভিউ। আমরা লিটারেচার রিভিউ করব এই কারণে যে যে বিষয়টি নিয়ে গবেষণা করতে চাই এ সংক্রান্ত বিষয়ে আর কি কি গবেষণা হয়েছে, সবগুলো গবেষণার ফলাফল আপনাকে হাজির করে গবেষণা প্রস্তাবনায় উল্লেখ করতে হবে যে আগে XYZ এই গবেষণাটি করেছেন, অমুক এটি করেছেন, কিন্তু এগুলাতে এই ঘাটতি রয়েছে। কাজেই এই ঘাটতিগুলো ফিল আপ করার জন্য আমরা নতুন করে এটি গবেষণা চালাতে চাচ্ছি। এই জন্য আমাদের কিন্তু সাহিত্য পর্যালোচনা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। এরপরে যে স্টেপটি রয়েছে 5 নম্বরে, সেটি হলো আপনার যে গবেষণা অনুমান। আমরা গতদিন বলেছি রিসার্চ হাইপোথিসিস করতে হবে আপনাকে, যে গবেষণার অস্থায়ী সমাধান যেটি, সেই অস্থায়ী সমাধান সম্পর্কে আগে থেকেই চিন্তা করা যেটা, সেটা হলো গবেষণা হাইপোথিসিস। আমরা পরিসংখ্যানে পড়েছি নাল হাইপোথিসিস। হাইপোথিসিস আমরা আগে থেকে সেট আপ করে নিই অনুমান যে এটি ঘটবে, তারপরে আমরা গবেষণা কার্যক্রম শেষ করে দেখব যে আসলে বিষয়টি ঘটেছে কি ঘটেনি, এরকম একটি বিষয়। তাহলে গবেষকের যে ব্যক্তিগত অভিজ্ঞতা রয়েছে, তারপরে উনি বিভিন্ন যে সাহিত্য পর্যালোচনা করলেন, তারপরে উনি এক্সপার্ট যারা থাকবেন তাদের সাথে পরামর্শ করবেন, আবার অভিজ্ঞ যারা আছে তাদের সাক্ষাৎকার নেবেন। এসবের উপর আলাপ আলোচনা করে একজন গবেষক গবেষণা হাইপোথিসিস আগেই সেট করে নেবেন, যেটি গবেষণা প্রস্তাবনায় উল্লেখ থাকতে হবে সুস্পষ্টভাবে। 6 নম্বর যে ধাপটি রয়েছে সেটি হলো আমরা যে গবেষণা কার্যক্রম চালাবো সেটি চালাতে গিয়ে কি কি মেথোডোলজি আমরা ব্যবহার করব। এখানে বিভিন্ন ধরনের চলকের ব্যাপার আছে, উপাত্ত সংগ্রহের কৌশল আছে, তারপরে প্রশ্নমালা প্রস্তুতের ব্যাপার রয়েছে, আমরা পাইলট জরিপ করব কিনা, আবার যে ফিল্ড ওয়ার্কার যাদের নিয়োগ দিব তাদের ট্রেনিং এর ব্যবস্থা করব কিনা, এসব বিষয়গুলো আপনাকে গবেষণা প্রস্তাবনায় উল্লেখ করতে হবে। সময় শেষের দিকে আমরা কিন্তু আবার অ্যাড হবো, কেমন? এরপরে 7 নম্বর বিষয় যেটি হলো যে আমরা গতদিনও বলে নিয়েছি, তারপর আবার বলছি যে সংগৃহীত যে আমাদের উপাত্ত বা তথ্য থাকবে সেগুলো কিন্তু আপনাকে প্রসেসিং করতে হবে, বিশ্লেষণ করতে হবে। তো বিশ্লেষণের জন্য কি কি আমরা হাতিয়ার বা পরিমাপক ব্যবহার করব সেগুলো গবেষণা প্রস্তাবনায় উল্লেখ করতে হবে। আমরা বিভিন্ন পরিসংখ্যানিক পদ্ধতি ব্যবহার করতে পারি, গতদিন বলেছি আমরা গড়, মধ্যমা, প্রচুরক, আমরা বিস্তৃতি, বিভেদাঙ্ক, আমরা বিভিন্ন ধরনের আপনার গ্রাফ ব্যবহার করতে পারি, বিভিন্ন ধরনের টেস্ট ব্যবহার করতে পারি। এগুলো কিন্তু গবেষণা প্রস্তাবনায় আগেই উল্লেখ করতে হবে, যাতে করে আপনার অর্থাৎ একটা হ্যান্ডসাম গবেষণা প্রপোজাল যখন আপনি কর্তৃপক্ষের কাছে সাবমিট করবেন তারা দেখেই বুঝতে পারবে যে না এখানে সবকিছু স্মুথলি হবে বা ভালোভাবে সম্পাদিত হবে। এরপরে 8 নম্বর যে বিষয়টি সময়সূচি, এটি আমরা একটা সময়
হাসপাতালটিও খালি পড়ে আছে। অথচ একই ভবনের আরেক প্রান্তে এখন চলছে আরেকটি হাসপাতাল নির্মাণের কর্মযজ্ঞ। আরও জানাচ্ছেন শফিক আহমেদ। গেল বছরের 17 মে রাজধানীর 300 ফিট এলাকায় 2013 বেডের একটি আইসোলেশন সেন্টার এবং করোনা হাসপাতালের উদ্বোধন করেছিলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী তখন বলেছিলেন, এত যে দেখতে পাচ্ছেন কি আপনারা? হ্যাঁ স্যার। আচ্ছা, আমরা যে গতকালকে এমনি বলেছিলাম যে সময়সূচি, ওইটা আমরা ধরেন যে উদাহরণস্বরূপ আমরা বলতে চাচ্ছি যে যে গবেষণা কার্যক্রমটি আমরা পরিচালনা করব, এখানে গবেষণা প্রস্তাবনায় আপনাকে উল্লেখ করতে হবে যে কত দিন লাগবে আপনার। তো কাজগুলোকে ভাগ করে নিতে হবে যে আমরা মাঠ পর্যায়ে গিয়ে রেসপন্ডেন্ট যারা রয়েছেন তাদের সাক্ষাৎকার নেব। তো কয়দিন না, তো 10 দিন। তারপরে চূড়ান্ত গবেষণা প্রস্তাব আপনি তৈরি করবেন, যখন রিসার্চ প্রপোজাল একটি জমা দিবেন তখন কয়দিন লাগবে? 5 দিন। তারপরে প্রশ্নাবলী যে সেট করা হবে কয়দিন লাগবে? 15 দিন। আবার এবার মাঠে গিয়ে মাঠ কর্ম ফিল্ড ওয়ার্কার যারা আছে রিসার্চ, তারা সাক্ষাৎকার নেবে কত? 30 দিন। তারপরে আপনি এটিকে কোডিং করতে হবে, এটিকে এডিটিং করতে হবে কয়দিন না, তো 35 দিন। তারপরে আমরা যে তথ্য পেলাম, উপাত্ত তথ্য, সেটাকে আমরা অ্যানালাইসিস করব, প্রসেসিং করব, কয়দিন লাগবে না, তো 40 দিন। এই সবকিছু কমপ্লিট হওয়ার পর ফাইনালি আমরা একটা রিপোর্ট তৈরি করব, এটার জন্য লাগবে 10 দিন। তাহলে একটি গবেষণা প্রপোজালের জন্য কি কি আনুমানিক সময়সূচি কত লাগবে সেটা আপনাকে টাইম শিডিউল যেটি আছে, সময়সূচি, এর মধ্যে উল্লেখ করে দিতে হবে। এর উপর ভিত্তি করে তখন কিন্তু আপনার বাজেটের প্রসঙ্গটি আসবে। কর্তৃপক্ষ তখন বলবে যে আপনি সময়সূচি উপস্থাপন করেছেন, তাহলে বাজেটও লাগবে। এই জন্য আমরা গবেষণা প্রস্তাবনার এই দুটো গুরুত্বপূর্ণ ধাপ পরপর, একটি হলো আপনার বাজেট আর একটি হচ্ছে সময়সূচি, এটি আপনাকে কিন্তু অত্যন্ত একজন রিসার্চার হিসাবে সতর্কতার সাথে উপস্থাপন করতে হবে। এটি হলো যে বাজেট কি, আমরা জানি যে বাজেট ইজ এ ওয়ান কাইন্ড অফ প্ল্যান। বাজেট হচ্ছে এক ধরনের পরিকল্পনা। এটি কেমন পরিকল্পনা? আমরা তো ম্যানেজমেন্টে পড়ি যে পরিকল্পনা হচ্ছে যে কোনো কাজ কখন করব, কিভাবে করব, কার দ্বারা করব, তার যে আগাম চিন্তা ভাবনা, এটিকে আমরা বলছি পরিকল্পনা। কিন্তু কোনো পরিকল্পনা যখন আপনি সংখ্যায় প্রকাশ করবেন, নিউমেরিক আকারে প্রকাশ করবেন, তখন এটিকে বলবো আমরা বাজেট। তাহলে আমরা বলছি যে বাজেট ইজ ওয়ান কাইন্ড অফ প্ল্যান when it is expressed in financial terms or numeric terms, then it is called budget. বাজেটকে যখন আমরা আর্থিক সংখ্যায় প্রকাশ করব তখন এটি হবে, পরিকল্পনাকে যখন আমরা আর্থিক সংখ্যায় প্রকাশ করব তখন এটি হচ্ছে বাজেট। বাজেট। খুব সংক্ষেপে আমরা বলবো, আপনাদের যখন ভাইবা হয় যদি যে বাজেট কি, তাহলে বলবো আমরা যে সংখ্যাত্মক পরিকল্পনাকে বাজেট বলা হয়। এক কথাই শেষ। তো এখন বাজেট অবশ্যই আপনাকে গবেষণা কার্যের সাথে মিল রেখে সাবমিট করতে হবে। তাহলে বাজেটে কি কি থাকবে না, তো গবেষক যিনি থাকবেন তার থাকবে বেতন, যারা ডেলি কাজ করবেন তাদের থাকবে মজুরি, এটি তৈরি করতে কি কি সরঞ্জামের প্রয়োজন, আপনার ট্রাভেলিং অ্যালাউন্সের ব্যাপার আছে, ডাইরেক্ট কিছু খরচ রয়েছে, আপনার ম্যাটেরিয়ালস, কাগজ কলম খাতা এগুলা কেনার প্রয়োজন আছে, তারপর এটাকে আপনাকে পাবলিশ করতে হবে, প্রকাশনা সংক্রান্ত খরচ রয়েছে, প্রচার করতে হবে, পরামর্শ নিতে হবে, আপনার বিভিন্ন পরামর্শ পরিষেবার অর্থাৎ কনসাল্টিং সার্ভিসেস, যারা এক্সপার্ট রয়েছেন, অভিজ্ঞ রয়েছেন, তাদের কাছ থেকে নিতে হবে। এসব যে ব্যয়গুলো রয়েছে এগুলো আপনাকে ইনক্লুড করে একেবারে আপনাকে একটি ছক আকারে, টেবিল আকারে বাজেট প্রস্তাব করতে হবে কর্তৃপক্ষের কাছে। আমরা একটা নমুনা বাজেট দেখাচ্ছি, সেই নমুনা বাজেটটি অবশ্যই রিসার্চ প্রপোজালে থাকতে হবে। সেটি প্রথমেই দেখেন, আমরা প্রথম পেজে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন কি আপনারা? হ্যাঁ স্যার। জি। বাজেটের আইটেম গুলা কি, আমরা দুটো ক্যাটাগরিতে ভাগ করেছি, এ একটা ক্যাটাগরি আর বি একটা ক্যাটাগরি। তো এ ক্যাটাগরির ভিতরে আমরা দেখাচ্ছি যে স্যালারি সংক্রান্ত বিষয় রয়েছে। কার কার স্যালারি রয়েছে না, তো রিসার্চ ডাইরেক্টরের রয়েছে, একজন ডাইরেক্টর যিনি থাকবেন
ইউনিভার্সিটিতে যারা, যেমন সে ফর এক্সাম্পল আইবিএস এ যারা মনে করেন যে গবেষণা কার্যক্রম করছেন, আমাদের কলিগরা অনেকে, তো এখানে আইবিএস এর যে ডাইরেক্টর যিনি রয়েছেন তার একটা নির্দিষ্ট স্যালারি আছে। তো রিসার্চ ডাইরেক্টর আপনাকে ঘন্টা প্রতি 1 ঘন্টা যদি সময় দেন উনি বা গবেষণা কাজে ব্যয় করেন, তাহলে আমরা একটা হাইপোথেটিক্যালি ধরে নিয়েছি যে 200 টাকা করে দিতে হবে তাকে ঘন্টা প্রতি। তাহলে উনি যদি 20 ঘন্টা সময় দেন আপনাকে, তাহলে কথার কথা 4000 টাকা ওনার স্যালারি। রিসার্চ অ্যাসোসিয়েট যিনি রয়েছেন, সহায়তাকারী, 1 নম্বর সহায়তাকারী, তাকে যদি আপনি ঘন্টা প্রতি 100 টাকা দেন, 10 ঘন্টা সহায়তা করলে 1000 টাকা দিতে হবে। এগুলো কিন্তু টোকেন মানি হিসাবে কাউন্ট হবে। অ্যাকচুয়ালি তো যত অ্যামাউন্ট দেওয়ার কথা তা তো দেওয়া যাবে না বা সম্ভব হয় না আমাদের দেশের কনটেক্সটে। আপনার বাংলাদেশে তো রিসার্চের জন্য ফান্ডিং বা বাজেটের পরিমাণ খুব কম। যেমন আইবিএস এ যারা আগে আপনার এমফিল পিএইচডি করতো, রিসার্চার যারা রয়েছে, ফেলো যারা রয়েছে, তাদেরকে আপনার মান্থলি কিন্তু 5000 টাকা দেওয়া হতো একজন কি বলে যে আপনার ক্যান্ডিডেটকে। এখন কিন্তু এটা গত বছর থেকে, গত সেশন থেকে বাড়িয়ে এটা কিন্তু 20,000 করা হয়েছে, কাজে হিউজ অ্যামাউন্ট। তারপরে আমরা বলবো যে বাংলাদেশের কনটেক্সটে মৌলিক গবেষণা হয় না। আমরা সবাই কিন্তু কাট কপি পেস্ট করে আপনার রিসার্চ কমপ্লিট করে ফেলছি। এই জন্য আপনার গবেষণা তাও যে কয়টা হচ্ছে, এর কিন্তু অ্যাকচুয়ালি কোনো বাস্তবে কোনো ইমপ্লিমেন্টেশন নেই। রাজশাহী ইউনিভার্সিটিতে যারা পড়েছেন তারা জানেন, ঢাকা ইউনিভার্সিটিতে যারা পড়েছেন বা জানেন, এখানে আপনার ওই সায়েন্সের কিছু বিষয় রয়েছে যেগুলোতে আমরা ধরতে পারি যে প্রোডাক্টিভ রিসার্চ কিছু হয়, এবং তারা এটি পরবর্তীতে আপনার ধরেন যে মাছের উপর যারা গবেষণা করছে, তারা দেখা গেল যে তারা বিভিন্ন যে আপনার মাছের প্রজাতি তৈরি করতে সক্ষম হচ্ছে, এবং আমরা বলতে পারি যে এটার একটা আপনার সোশ্যাল ইম্প্যাক্ট রয়েছে, যে মাছ আগে যে পরিমাণ বাংলাদেশে হতো এখন কিন্তু অনেক পরিমাণে হচ্ছে, বা সমাজের আপনার কিন্তু প্রান্তিক লোকজন যারা, তারাও কিন্তু অ্যাটলিস্ট মাছটা খেতে পারছে। এটা কিন্তু পজিটিভ। কিন্তু আপনি যদি আপনি সোশ্যাল সায়েন্সের দিকে দেখেন আপনার, বা বিজনেস ফ্যাকাল্টির দিকে দেখেন, তাহলে এখানে সে ফর এক্সাম্পল আমার ম্যানেজমেন্টের যে লোক গবেষণা করছে, যেমন আমার সুশান্ত দা গবেষণা করছে, কেমন ববি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি স্যার। আপনার তো পূর্ণ পরিচিত, যেমন সুশান্ত রায়চৌধুরী দাদা গবেষণা করছেন। উনি যে বিষয়টি নিয়ে গবেষণা করছেন বা করবেন শেষ হয়ে গেছে, থিসিস জমা দিয়েছেন, কেমন এইটি করার পরে উনি যে একটি কাজ করলেন, সরকার ওনাকে মোরাললেস 5 বছর ছুটি দিল, তাহলে উনি 5 বছর সরকারের কাজ করলেন না, নিজের কাজ করলেন। কাজ করার পরে যে ফিডব্যাকটি আসবে, যে ফলাফলটি, এটি আমাদের সমাজ জীবনে, রাষ্ট্রীয় জীবনে, বা যদি মনে করি যে ওনার পোস্টিং এখন রাজশাহী কলেজে, কেমন তো কি এমন চেঞ্জ আসবে আপনি বলেন এই গবেষণার পরে? সে ওনার নামের আগে ডক্টর বসবে। হ্যাঁ, তো ওনার ব্যক্তিগত বেনিফিট হলো, উনি যদি মনে করেন যে কলেজে ক্লাসে ওই বিষয়গুলো আমি শিখাবো, কথার কথা যা কিছু শিখেছি, যদি কোনো পেপার ওইটাকে সাবমিট করে, বুঝছেন, তাহলে উনি শিখে স্টুডেন্টদেরও উপকৃত করতে পারবেন না, আবার স্টুডেন্টরা ওইটা শিখে কর্মক্ষেত্রে কোথাও প্রয়োগ করতে পারবেন না, কারণ ওই ধরনের পরিবেশ পরিস্থিতি নাই। এবং মৌলিক গবেষণা বলতে আমরা যেটি বুঝি, যে আগে ছিল না আদৌ, সেরকম কোন জিনিস নতুন করে নিয়ে আসলাম তাহলে কাজে লাগবে, তাই না? তো এই ধরনের গবেষণা আমাদের হয় না। তারপরেও গবেষণা কার্যক্রম চলছে। হ্যাঁ, গবেষণা করার পর আমাদের কিছু ফিনান্সিয়াল বেনিফিট থাকবে, বুঝছেন, যে বেতনের সাথে 3টা ইনক্রিমেন্ট যোগ হয়ে গেল, 2টো যোগ হয়ে গেল, কেমন, সেটিও সরকার এখন বন্ধ করে দিয়েছে। তাহলে অযথা পরিশ্রম করে গবেষণা করে লাভটা কি? অথচ মনে করেন যে প্রত্যেক ইউনিভার্সিটিতে, মানে সোশ্যাল সায়েন্সে বলেন বা আপনার আমাদের এই কমার্স ফ্যাকাল্টিতে বলেন, সব জায়গায় কিন্তু এই যে বিজনেস রিসার্চ
এই পেপারটি দেয়া রয়েছে। তাহলে এটি পড়ার পরে, এটি কাজ করার পরে যদি আপনার সমাজ জীবনে, রাষ্ট্রীয় জীবনে কোনো কাজেই না আসে, তো এর দরকার কি? অযথা, তাই না? তাই ওই কি বলে যে আপনার নামের আগে ড ব্যবহার হবে, নাতি নাতনিরা পরে বলবে যে আমার দাদা ডক্টর ছিলেন, এই তো। অযথা আচ্ছা, যাই হোক, হ্যাঁ যাই হোক, স্যাটিসফ্যাকশন অনেকেই করছেন, আপনার বান্ধবীও করছেন, তো না ম্যাডাম? কেনিশি ম্যাডাম। এখন এই আস্তে আস্তে রাজশাহী কলেজ ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে 10 জন ডক্টরেট হয়ে যাবে, এইগুলো অবস্থা। তো যাই হোক, সমস্যা নেই, আমরা তবুও আমাদের তো পরীক্ষার জন্য লাগবে, প্রয়োজন হবে, বা এই এই বিষয়টা আপনার অ্যাসাইনমেন্টে আসবে, তো আমরা ভালোভাবে উপস্থাপন করব অ্যাসাইনমেন্টে, যাতে 20-এ 20 পাওয়া যায়, বুঝছেন? আর যতটুকু আমি জানি, নাম্বারটা যদি আমার হাতে থাকে তাহলে তো নাম্বার নিয়ে সমস্যা নেই। 3 নম্বরে স্যালারির ভিতরে যে বিষয়টি আছে, যে রিসার্চ অ্যাসিস্ট্যান্টস কিছু থাকবে, সাহায্যকারী থাকবে, 2 জন লাগবে। এরা যদি 300 ঘন্টা আপনাকে সাহায্য করে, ঘন্টা প্রতি 20 টাকা করে তাদের চার্জ হয়, তাহলে 6000 টাকা খরচ হবে। আর একজন সচিব থাকবে, উনি 12 ঘন্টা, ঘন্টা প্রতি 12 টাকা রেটে আপনার 100 ঘন্টা সাহায্য করলে 1200 টাকা পাবে। তাহলে স্যালারি বাবদ একটা গবেষণা প্রস্তাবনা তৈরি করতে গিয়ে স্যালারি বাবদ খরচ হচ্ছে আপনার মনে করেন 12,200 টাকা। এরপরে দ্বিতীয় ক্যাটাগরিতে রয়েছে আদার কস্ট, রয়েছে কিছু, যে আপনার এমপ্লয়ি সার্ভিস এবং বেনিফিটস আছে কিছু, যে কর্মীদের পরিষেবা, এখানে খরচ হবে, ট্রাভেল এর কিছু খরচ হবে, অফিস সাপ্লাইজ রয়েছে। আমরা আগে যেটিকে স্টেশনারি বলতাম, এখন আধুনিক অ্যাকাউন্টিং এর ভাষায় এটিকে আমরা অফিস সাপ্লাইজ বলছি। ঠিক আছে, আগে আমরা ইন্টারমিডিয়েটে যখন অ্যাকাউন্টিং করেছি তখন আপনারা অঙ্ক করেছেন স্টেশনারি হিসাবে, কমার্সে যারা আছেন, কেমন? জি স্যার। এখন আমরা স্টেশনারি শব্দটি আর ইউজ করি না, এটিকে আমরা বলছি অফিস সাপ্লাইজ। অফিস সাপ্লাইজ এর মধ্যে কি কি আছে না, তো খাতা, কলম, পেন্সিল, রাবার, কালি ইত্যাদি বিষয়গুলো, এটার একটা খরচ রয়েছে। সে ফর এক্সাম্পল টেলিফোন এবং রেন্ট এবং আদার ইকুইপমেন্টের কোনো খরচ নেই। পাবলিকেশন এবং স্টোরেজ খরচ রয়েছে 100 টাকা। এখানে আদার কস্টে আমরা দেখতে পাচ্ছি আপনার 3500 টাকা। তাহলে এ এবং বি কে আমরা যোগ করে পাচ্ছি, আপনার সিতে গিয়ে পাচ্ছি আমরা যে এগুলো হচ্ছে আমাদের ডাইরেক্ট খরচ 15,700 টাকা, আপনারা দেখতে পাচ্ছেন। আর ডি নাম্বারে আমরা একটা খরচ দেখিয়েছি, সেটিকে বলছি আমরা যে ওভারহেড, অর্থাৎ উপরি খরচ আছে কিছু। উপরি খরচ কত না, তো 5,480 টাকা। তাহলে সিআরডি কে যোগ করে আমরা টোটাল ফান্ডিং পাচ্ছি 21,180 টাকা। অর্থাৎ আপনি যে গবেষণার সমস্যাটি নির্ধারণ করলেন, সেটির জন্য যখন একটি গবেষণা প্রস্তাবনা আপনি তৈরি করবেন, সেই গবেষণা প্রস্তাবনা তৈরি করতে যে আপনার 2 মাস 3 মাস যে সময় লাগবে, সেই সময়ের জন্য মিনিমাম যে খরচ 21,180 টাকা, এটা আপনাকে বাজেট আকারে গবেষণা প্রস্তাবনায় অবশ্যই উল্লেখ করতে হবে। এতে করে তখন আমরা গবেষণা পরিচালনাকারী কর্তৃপক্ষ যারা রয়েছে তারা দেখে সিদ্ধান্তে উপনীত হবে যে হ্যাঁ, এই XYZ এই রিসার্চার এই যে কয়েকদিন কাজ করবেন, তার কাজের পারিশ্রমিক এবং আদার কস্ট মিলে যে 21,180 টাকা দেওয়া হয়েছে, এটি যৌক্তিক এবং ওনাকে গবেষণার জন্য পারমিশন দেওয়া যেতে পারে বা মনোনীত করা যেতে পারে। সর্বশেষ গবেষণা প্রস্তাবনায় যে পয়েন্টটি থাকতে হবে সেটি হলো গ্রন্থপঞ্জি। অর্থাৎ আপনি একটি গবেষণা প্রস্তাবনা তৈরি করার সময় কি কি সাহায্য নিয়েছেন। যেমন গবেষক বিভিন্ন সাহিত্য পর্যালোচনা করেছেন, তখন তার বিভিন্ন বই, জার্নাল, আপনার ইন্টারনেটের সহায়তা নিয়েছেন, মাধ্যমিক আপনার উপাত্তের তিনি সহায়তা নিয়েছেন। তো যে যে বিষয়ের সহায়তা নিয়েছেন সেগুলো তথ্য সংগ্রহের জন্য তার একটা বিবরণী প্রদান করতে হবে। এই বিবরণী প্রদানটাকে আমরা বলছি রেফারেন্স বিবলিওগ্রাফি বা গ্রন্থপঞ্জি। গ্রন্থপঞ্জি কিভাবে লিখবেন, এক পেজে আমাদের 1, 2, 3, 4 করে, সে ফর এক্সাম্পল 10টা হয়তো আমরা দিলাম। আবার অনেক সময় 1, 2 নাম্বার নাও থাকে, মানে পরপর সিরিয়ালি থাকে। লেখার নিয়মটা দেখেন, একটা আমরা উদাহরণ হিসাবে দেখিয়েছি।
আপনাদের যে বিজনেস রিসার্চ যে বইটি পড়তে বলা হয়েছে সেটি হলো কোথারির লেখা। তো তার নামের প্রথমে থাকে সি আর কোথারি, কিন্তু লেখার নিয়ম হলো মূল নেম যেটি ফোকাস সেটিকে আগে লিখে কমা দিতে হবে, তারপরে সিআর লিখে তার বইটির নাম দেওয়া হয়েছে রিসার্চ মেথোডোলজি কমা, তারপরে সেকেন্ড এডিশন, তারপরে কোথা থেকে প্রকাশ নিউ দিল্লি এবং সালটা দিতে হবে। এইভাবে আমাদের কাছে যে বইগুলো রয়েছে বইয়ের শেষে কিন্তু আমাদের একাধিক রেফারেন্স বই থাকে, সেটাকে আমরা বলছি গ্রন্থপঞ্জি বা রেফারেন্স। তাহলে আমাদের আপনার একটি রিসার্চ প্রপোজাল লেখার জন্য এই 10টি ধাপ আপনাকে অবশ্যই অনুসরণ করতে হবে। ঠিক আছে? আজকের আলোচনার উপর ভিত্তি করে একটি প্রশ্ন আমি এমনি দিয়ে রেখেছি, বাসায় আপনারা দেখবেন যে গবেষণা প্রস্তাবনার উদ্দেশ্যাবলী বর্ণনা করুন, বা পরীক্ষায় থাকতে পারে, অথবা এটি না থেকে থাকতে পারে যে গবেষণা প্রস্তাবনার গুরুত্ব বর্ণনা করুন। ঠিক আছে? আর যদি শেষের প্রশ্নটি থাকে যে গবেষণা প্রস্তাবনা কি, একটি গবেষণা প্রস্তাবনা প্রণয়নের ধাপ সমূহ আলোচনা করুন, তাহলে একটি প্রশ্ন 10 মার্কের হতে পারে। কাজেই আজকে যে 4টি বিষয় আমরা আলাপ করেছি এটি গুরুত্বপূর্ণ আপনাদের জন্য, পরীক্ষার জন্য। 4টি বিষয়ের প্রথমে আমরা বলেছি গবেষণা প্রস্তাবনা কি, গবেষণা প্রস্তাবনার উদ্দেশ্য, গবেষণা প্রস্তাবনার গুরুত্ব এবং গবেষণা প্রস্তাবনার ধাপ বা পদক্ষেপ সমূহ। এটি আপনারা দেখবেন। হ্যাঁ, কারো প্রশ্ন থাকলে বলবেন প্লিজ। আজকের মতো এখানে শেষ। যাকে বোঝা গেল কি? জি স্যার। রত্না মুর্মু, বাসা কোথায়? স্যার আমার বাসা তানোরে। জানুরি না? জি স্যার। আপনি কি জব টব করেন না কি অবস্থা? স্যার আপনি চাকরিতে আছেন না এমবিএ করছেন? আমি জবে আছি, একটা এনজিও তে আছি। এই লকডাউনে সরকার জন্য বন্ধ আছে। জি জি। আর এর আগে ব্যাকগ্রাউন্ড কি, কোথায় পড়াশোনা করেছেন? স্যার দিনাজপুর সরকারি কলেজে। কোন সাবজেক্টে? পলিটিক্যাল সায়েন্সে। দিনাজপুর আমার বাড়ি, আর তানোর হচ্ছে আমার শ্বশুর বাড়ি। তো সেই সূত্রে আমার অ্যারিস্টটলের লোকজন এইখানেই আমি আছি। বলছি যে আপনি হলেন অ্যারিস্টটল, প্লেটো আর গ্রিসের অধিবাসী, রাষ্ট্রবিজ্ঞানের লোক, তাই না? এনজিওটার নাম কি? দীপ শিখা। ও আচ্ছা আচ্ছা, জি পরিচিত। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন। জি স্যার আসসালামু ধন্যবাদ আচ্ছা। স্যার। জি, আসসালামু আলাইকুম। আলাইকুম। বাই।